সবাইকে স্বাগত জানাচ্ছি জুলফিকার স্টিল প্রেজেন্স ডিবেট টুনাইট। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। বাড়ছে অপরাধ আজকের আলোচনার শিরোনাম রেখেছি এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে আমার অতিথিরাও ঠিক এরই মধ্যে আমার সাথে যুক্ত হয়ে গেছেন। ডক্টর তৌহিদুল হক আছেন আজকে আমার সাথে, তিনি সহযোগী অধ্যাপক ও অপরাধ বিশেষজ্ঞ, ঢাকা বিশ্ববিদ্যালয়। তিনি যুক্ত হয়েছেন আমাদের সাথে আজকে। আমার সাথে যুক্ত হয়েছেন নাজমুল আশরাফ, প্রধান সম্পাদক TVN24, তিনিও যুক্ত হয়েছেন এবং এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই। বাড়ছে অপরাধ শিরোনাম রেখেছি, দুজনকে স্বাগত জানাতে চাই তার আগে। এবং সেই সাথে বলতে চাই যে সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত গণমাধ্যমের খবর সারা দেশে যেটি আলোড়ন তুলেছে সেটি হলো, আমরা জানি বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের খুন। এই হত্যাকাণ্ডটি নিয়ে যদিও এখন পর্যন্ত লাশ পাওয়া যায়নি, যদিও এখন পর্যন্ত হত্যার কারণ জানা যায়নি, তারপরও এটি আসলে নিশ্চিত করেই বলা হচ্ছে যে তিনি খুন হয়েছেন এবং কিভাবে খুন হয়েছেন তারও বিশাল একটা বিবরণ আমরা পেয়েছি। আমি শুরুটা করতে চাই আজকে আলোচনাটা ডক্টর তৌহিদুল হককে দিয়ে। আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমের বা গণমাধ্যম পত্রিকার ক্ষেত্রে, প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে আমরা যদি দেখি হেডলাইন্সগুলো কিংবা খবরগুলো, বা আমরা যদি চ্যানেলগুলোর হেডলাইন্সগুলো আমরা খেয়াল করি, আমরা দেখি যে সেখানে প্রতিদিনই অপরাধের একটা আলাদা সেগমেন্ট থাকে, একটা আলাদা অপরাধ বিষয়ক নিউজ থাকে এবং সেই অপরাধের ধরনগুলো নিত্য নতুন এবং সেটির সংখ্যা ক্রমশ বাড়ছে। আমি একটা স্ট্যাটিস্টিক্সও দিব আমি, কিন্তু আমি তার আগে বলতে চাই যে সেটার মানে এই সংখ্যাটা ক্রমশ বাড়ছে। এই চিত্রটা আসলে কি বার্তা দিচ্ছে? ডক্টর তৌহিদুল হক, শুরুটা যদি এটাই করতে চাই যে অপরাধ বাড়ছে, এই যে ক্রমাগত বেড়ে চলেছে, এটি আসলে আমাদেরকে কি বার্তা দিচ্ছে? অসংখ্য ধন্যবাদ সোনিয়া হক এবং আমার একজন সম্মানিত বড় ভাই সহ আলোচক নাজমুল আশরাফ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। যারা শুনছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। দেখুন, অপরাধ সমাজে সংগঠিত হলে গণমাধ্যম সেটি তো এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। তো সেটি অপরাধের সংখ্যাটা যখন বাড়ে এবং প্রতিনিয়ত গণমাধ্যমে যখন স্থান পায়, তখন গণমাধ্যমকে আলাদা করে বিষয়টি প্রকাশের জন্য ইউনিট বলুন অথবা সেই ব্যবস্থাটি থাকা প্রয়োজন। সে গণমাধ্যমের বিষয় নিয়ে নাজমুল আশরাফ ভাই আরও বিস্তারিত বলবেন। এখন অপরাধ বাড়ার পিছনের যে কারণগুলো, সকল অপরাধকে যদি আমরা একটা আমরেলার মধ্যে এনে দেখি, তাহলে আমি এক ধরনের কারণ আমরা খুঁজে পাব। আর এই চলতি সময়ে যে অপরাধটি বেশি আলোচিত হচ্ছে, একজন সংসদ সদস্যের এইভাবে একটা বিভীষিকাময় পরিস্থিতির মধ্যে দিয়ে হত্যার যে শিকার হওয়া, তাহলে সেক্ষেত্রে আলোচনা বা কারণগুলোর প্রেক্ষাপটগুলো কিন্তু ভিন্ন হবে। এখন আমরা এই যে সময়টা আমরা উপভোগ করছি কিংবা যে সময়টা আমরা অতিবাহিত করছি, এই সময়ের সাথে কিন্তু কিছু বৈশিষ্ট্য যুক্ত হয়েছে। সেটি আগের সময়গুলোতেও ছিল, আবার আগামীর যে দিনগুলোতে যে সময় হবে সেই সময় আরও নতুন কিছু উদ্ভাবন করবে। তখন মানুষ কিন্তু সেই বিষয়গুলোর সাথে যেরকম অভ্যস্ত হবে এবং সেই অভ্যস্ত হওয়ার সাথে সাথে সেই বিষয়গুলোর যদি পরিচালনার ক্ষেত্রে সঠিক যে ইচ্ছা এবং কর্ম যে প্রক্রিয়া, সেখানে যদি ঘাটতি থাকে, সেখান থেকে অপরাধের সৃষ্টি হবে। এখন এসে আমরা কি দেখছি? ধরুন, টেকনোলজি মানুষের জীবনযাত্রার সাথে সম্পৃক্ত হয়েছে। আমার একটি ডিভাইস, মোবাইল ফোনের আমি কথা বলছি বা অন্যান্য ডিভাইসগুলো, এগুলো কিন্তু অপরাধের ক্ষেত্রে কোনো না কোনো কারণ হিসেবে অথবা বলা যেতে পারে যোগসূত্র তৈরি করার ক্ষেত্রেও কিন্তু সেটি কাজ করছে। এখন কিছু অপরাধ আছে যে একেবারে মানুষ তার জীবন কেন্দ্রিক, সেই জীবন কেন্দ্রিক অপরাধগুলোকে আমরা আমাদের যে দৃষ্টিভঙ্গিতে যেগুলোকে আমরা ট্র্যাডিশনাল ক্রাইম বলছি, যে ধরুন একটা সময় ছিল যে চুরি, ছিনতাই এই ব্যাপারগুলো ছিল, তার কিছু করতে পারছে না, অভাব রয়েছে, সেই কারণে সেটি করছে। এখন কিন্তু শিরোনাম একই আছে, কিন্তু এই চুরি ছিনতাই করার সাথে যারা সম্পৃক্ত হচ্ছে তাদের কৌশল কিন্তু পাল্টে গিয়েছে। এখন চুরি ছিনতাই করার জন্য পেশাদার একটা চক্র আছে, তারা আগের কায়দায় সেই মানুষকে মানে ভয় দেখিয়ে চুরি ছিনতাই করা এর মধ্যে নাই, এখন বিভিন্ন ধরনের অস্ত্র তারা এখানে ব্যবহার করছে। এবং এই আলোচনাটাকে যদি সংসদ সদস্য আনারের ক্ষেত্রে যদি চিন্তা করি, দেখুন তাকে কিন্তু হত্যা করার জন্য দীর্ঘ সময় ধরে একটা পরিকল্পনা করেছে। পরিকল্পনাটা করেছে কারা? তার সহযোগী যারা। এখন এই সহযোগীরা তার রাজনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে সহযোগী হিসাবে আমরা তাকে ধরতে পারি,
কিংবা এই সংসদ সদস্য যে ধরনের কর্মকাণ্ড করতো কোড আনকোড সেগুলোকে আমরা অপরাধমূলক কর্মকাণ্ডই বলছি অথবা তার ব্যবসায়িক কর্মকাণ্ডই বলি, যেভাবেই আমরা বলি, তার সহযোগী যারা, সেই সহযোগীরা দেখলো যে এখানে একটা একক আধিপত্যের জায়গাটা আনারের তৈরি হলো এবং সেই জায়গা থেকে তাকে সরাতে হবে তাদের ভাষায়। তো সরানোর ক্ষেত্রে আমাদের যে চিত্র আমরা দেখলাম যে দীর্ঘদিন ধরে এপার বাংলায় কারা কাজ করবেন, ওপার বাংলায় কারা কাজ করবেন, হত্যা করার পরে কী ধরনের ছবি তোলা হবে, সেই ছবিগুলো দিয়ে তাকে কিভাবে হেয় করা হবে তার এলাকার কাছে বা সোশ্যাল মিডিয়াতে সেগুলোকে প্রচার করে বা প্রকাশ করে কীভাবে হেয় করা হবে। অর্থাৎ যারা অপরাধ করছেন তাদের মধ্যেও কিন্তু এরকম একটা পারসেপশন আছে যে কারো যদি চরিত্রের সাথে সংযুক্ত করে কোনো কিছু উপস্থাপন করা যায় তখন সমাজের মধ্যে সেটি গ্রহণ করার একটা কদর হবে যে লোকটি কোড আনকোড খারাপ। আর এই যে আনারের যে উত্থান প্রক্রিয়া সেটি আপনি যদি অপরাধের দৃষ্টিভঙ্গি থেকেও যদি দেখেন, সেটি বাংলাদেশের প্রেক্ষাপট কিংবা বৈশ্বিক প্রেক্ষাপটেও অপরাধ প্রক্রিয়ার মধ্য দিয়ে যার উত্থান শুরু হয় অধিকাংশ জনের, সকলের না, অধিকাংশ জনেরই কিন্তু আসলে যে শেষ যে ভগ্নাংশ, আমি সেই খণ্ড বিখণ্ড শব্দ বলছি না, এই ভগ্নাংশ মানে পরিণতির কথা বলছি, সেটি কিন্তু কোনো না কোনোভাবে এই অপরাধ প্রক্রিয়ার মধ্যে দিয়েই কিন্তু শেষ হয়। এই পর্যায়ে যেটি আমি বলে শেষ করছি সেটি হচ্ছে এই অপরাধ প্রক্রিয়ার মধ্য দিয়ে যাদের উত্থান, এক্ষেত্রে তারা যাকে বন্ধু মনে করে সেই বন্ধু কিন্তু কখনো কখনো বন্ধুকে পরিণত হয়। আনারের ক্ষেত্রে ঠিক তেমনটি সেটাই হচ্ছে এই ঘটনাতে, আসলে সেটাই হয়েছে। আমরা যদি ধরতে চাই, আমি একটু আশরাফ ভাইয়ের কাছে যেতে চাই। আশরাফ ভাই, অনেকেই আসলে বলছেন, অনেকেই অনেকভাবে বিশ্লেষণ করছেন তো এই ঘটনাগুলো, এবং আমরা দেখতে পাচ্ছি যে এই অপরাধ প্রবণতা কিংবা অপরাধ দেখে অপরাধ করতে শেখা, এবং আমরা যদি এই সাংসদের হত্যাকাণ্ডের ঘটনাটা শুরু থেকে একদম এ পর্যন্ত, যেহেতু এখন পর্যন্ত লাশ পাওয়া যায়নি কিংবা কারণ উদ্ঘাটন হয়নি, বর্ণনা থেকে আমরা হত্যার পরিকল্পনা থেকে শুরু করে তার লাশ গুম করা পর্যন্ত প্রত্যেকটা জিনিস যদি আমরা ধরে ধরে বিশ্লেষণ করি, আমরা দেখি যে একেবারে মনে হচ্ছে যে আমরা টেলিভিশনের পর্দায় কোনো একটা হিন্দি সিরিয়াল দেখতে পাচ্ছি। মানে আমরা যদি এটা বলতে চাই যে গণমাধ্যমে কি তার দায় এড়িয়ে যেতে পারি কিনা, এই যে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো শেখাতে অপরাধ নিয়ে, এটা কি দায় আমরা এড়াতে পারি কিনা? ধন্যবাদ সোনিয়া হক। গণমাধ্যমের দায় নিশ্চয়ই আছে। আমি সেখানে আসার আগে বলি, মানে মানুষ বা মানব সভ্যতার বা মানুষের ইতিহাসের শুরু থেকেই অপরাধ ছিল এবং সেই অপরাধ এখনও আছে। উন্নত অনুন্নত বিশ্ব সব দেশে অপরাধ আছে এবং অপরাধবিহীন কোনো সমাজ নাই। অপরাধের ধরন বা অপরাধের মাত্রা কম বেশি হয়, অপরাধের সাজা, অপরাধ দমন, অপরাধ নিয়ন্ত্রণ, আইনের প্রয়োগ, বিচার আচার, এগুলোর ক্ষেত্রে হয়তো দেশভেদে পার্থক্য হয়, কিন্তু সারা পৃথিবীতে অপরাধ আছে এবং সারা পৃথিবীতে এই অপরাধ দমন বা মোকাবেলার বা অপরাধীদের শাস্তি দেওয়ার ব্যবস্থা আছে। এখন আপনি যেই ধরনের বাংলাদেশের অপরাধ নিয়ে আমরা কথা বলছি, আপনি যদি বাংলাদেশের অনেক সমস্যা আছে, আমাদের সরকার, আমাদের বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থা, আমাদের আইন প্রয়োগকারী সংস্থা, আমাদের বিচার ব্যবস্থা, আমাদের শাসন ব্যবস্থা, আমাদের রাজনীতি, গণতন্ত্র, জবাবদিহিতা, আমাদের গণমাধ্যম, আমাদের সামাজিক যত শক্তি আছে, এরকম সবার উপর আপনি দায় চাপাতে পারেন অপরাধের ক্ষেত্রে, তাহলে আমাদেরই সব কিছু খারাপ তাই অপরাধ হচ্ছে। আমেরিকা, ইউরোপের তো সব কিছু খারাপ না, তাদের কি অপরাধ হয় না? এর চেয়েও আরও নৃশংস অপরাধ হয় এবং এমন সব ভয়ঙ্কর অপরাধ যেগুলো হয়তো অন্য অনেক দেশে হয় না, যেগুলো আমেরিকাতে হয়। তো আমি বলছি যে অপরাধের কারণ কি সেটি হয়তো অনেক বড় প্রশ্ন, সমাজবিজ্ঞানীরা হয়তো অনেক গভীরে গিয়ে বলতে পারবেন, কিন্তু অপরাধের যে ধরন এবং মাত্রা পাল্টাচ্ছে তার একটা বড় কারণ হচ্ছে যে এই যে আমাদের এখন যে বৈশ্বিক বাস্তবতা, আমরা গ্লোবাল ভিলেজে বাস করি, পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো কিছু একটা হলে পরে আমরা সেকেন্ডের মধ্যে যে কোনো জায়গা থেকে সেটা জানতে পারি, দেখতে পারি। তার জন্য আপনি গণমাধ্যম, সামাজিক মাধ্যম, ইন্টারনেট বা আরও যেসব উপায় আছে জানার, সেগুলো হতে পারে গণমাধ্যমের মাধ্যমে, সামাজিক মাধ্যমের মাধ্যমে আমরা জানতে পারছি। এছাড়াও আরও যেসব গণমাধ্যম বলতে আমি গণমাধ্যমের একটা অংশ সংবাদ মাধ্যমের কথা বলছি, টেলিভিশন, পত্রপত্রিকা, রেডিও, যারা সংবাদ প্রচার করে বা সংবাদ বিষয়ক আধেয় প্রচার করে। এছাড়াও অন্যান্য যেসব গণমাধ্যম, নাটক, সিনেমা, গান, আরও যা কিছু আছে গণমাধ্যমের অন্যান্য শাখা, তাতেও তো অপরাধ উঠে আসে, সেটা কাল্পনিক হোক, বাস্তব ভিত্তিক হোক বা বাস্তবের মতো হোক, তার মাধ্যমে আসে। এখন আপনি বলছেন যে গণমাধ্যমের দায়,
গণমাধ্যমের দায় হচ্ছে যে অপরাধ অতি গুরুত্বপূর্ণ একটি সংবাদের উপাদান। সংবাদের একেবারে 3টি মৌলিক উপাদানের একটি হচ্ছে অপরাধ। সেই অপরাধ ছাড়া তো সংবাদই হবে না, এবং অপরাধের খবর লোকজনের জানার আগ্রহ আছে, জানানোর প্রয়োজন আছে। সেটা আমি কিভাবে জানাচ্ছি, সেটা মাধ্যম ভেদে ভিন্ন হয়। পত্রিকায় একরকম, টেলিভিশনে একরকম, রেডিওতে একরকম, অনলাইনে একরকম। কিন্তু আমি যদি সাংবাদিকতা মানে হচ্ছে আমি যা খুশি পেলাম, যা খুশি জানলাম তাই আমি প্রচার করে দেব, কিভাবে প্রচার করছি, কোনটা প্রচার করছি, কতটুকু প্রচার করছি, আমার প্রচারের বা জানানোর ধরনটা কি, মানে আমার এবং সীমারেখা এর কতটুকু? প্রভাব কি পড়বে সমাজে, সেগুলো কিন্তু সাংবাদিকতা চর্চার অংশ। আমি এমন কোনো তথ্য, শতভাগ সত্য আমি নিশ্চিত হয়েই সেই তথ্যটা পেয়েছি, একাধিকবার যাচাই বাছাই করার পরে আমি জেনেছি যে এটা একেবারে শতভাগ সত্য একটি খবর বা একটি তথ্য বা একটি ঘটনা। এটি প্রচার করলে যদি আমার সমাজে তার কুপ্রভাব পড়ে, বড় মাপের অনিষ্ট হয় এবং সমাজ ক্ষতিগ্রস্ত হয়, সেই তথ্য প্রচার না করাটাই হচ্ছে দায়িত্বশীলতার পরিচয়। আবার আমি অনেক তথ্য কতটুকু কিভাবে প্রচার করছি, আমি সেন্সরশিপের কথা বলছি না, চেপে যাওয়ার কথা বলছি না, লুকিয়ে রাখার কথা বলছি না, কিন্তু আমি সংবাদ প্রচার করব, মানুষের তথ্য জানার যে অধিকার সেটা আমি নিশ্চিত করব। সংবাদ মাধ্যমের কাজই হচ্ছে মানুষের তথ্য জানার অধিকার নিশ্চিত করা। সংবাদ মাধ্যমের কাজই হচ্ছে আপনার শাসক শ্রেণী থেকে শুরু করে সমাজের যত ক্ষমতাবান ব্যক্তি, কর্তৃত্ব যাদের হাতে আছে, যারা সমাজ পরিচালনা করেন, সোজা কথা যে সমাজে রাষ্ট্রীয়, রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক সকল দিক থেকে ক্ষমতাবান মানুষ যারা সমাজকে প্রভাবিত করে, চাইলে সমাজকে উপকৃত করতে পারে, ক্ষতিগ্রস্ত করতে পারে, সেই মানুষগুলোকে জবাবদিহিতার আওতায় আনা, তাদের ভুল ত্রুটি, ন্যায় অন্যায় এগুলো তুলে ধরা, তার মধ্য দিয়ে তাদেরকে সতর্ক করা, জনগণকে সচেতন করা, সেই কাজটা আমি করব। কিন্তু আমার সেই তথ্য প্রচারের বা খবর প্রকাশের ধরন যদি এমন হয় তাতে করে অপরাধীরা উৎসাহিত হয়, সেটা হয়তো আমার দায়িত্বের ক্ষেত্রে একটু মানে ব্যত্যয় ঘটবে। কিন্তু একটা খুন হয়েছে, সেই খুন সংক্রান্ত, যেমন ধরেন একসময় বাংলাদেশের সংবাদপত্রে আপনার খুনের বীভৎস বর্ণনা আসতো, লাশের মানে ছবি থাকতো, রক্তাক্ত একেবারে মানে ঝুলে আছে লাশ, মানে সোজা কথা বীভৎসতা সংবাদ মাধ্যমে এক সময় আসতো, সেটি কিন্তু এখন আসে না। এখন অনেকটা দায়িত্বশীল হয়েছে। এখনও সকল সংবাদ মাধ্যম দায়িত্বশীল, সবাই একেবারে প্রশিক্ষিত দায়িত্বশীল সংবাদকর্মীর মাধ্যমে পরিচালিত হয় তা তো না। ফলে এখানে অসংখ্য সংবাদ মাধ্যম নানানভাবে চলছে এবং তারা এমন সব উপায়ে এমন সব সেন্সেশনাল আইটেম বা সেন্সেশনালাইজ করে, হয়তো ঘটনাটাকে আপনি চাইলে খুবই নির্লিপ্তভাবে তথ্যভিত্তিক খবরটা দিতে পারেন, কিন্তু আপনি এটার কাটতি বাড়ানোর জন্য, দর্শক বাড়ানোর জন্য, ভিউ বাড়ানোর জন্য, মানুষের মধ্যে আলোচনা বাড়ানোর জন্য, প্রভাব রাখার জন্য, আপনার ব্যবসায়িক লাভের জন্য, নাম কামানোর জন্য আপনি এটাকে সেন্সেশনালাইজ করছেন। এই যে আপনি বাড়তি উপাদান যোগ করছেন হীন উদ্দেশ্যে, সেই জায়গায় হচ্ছে সংবাদ মাধ্যমের দায়িত্বহীনতার ব্যাপার। তবে আপনি যেভাবেই প্রকাশ করেন না কেন, গণমাধ্যমে প্রচারিত, সেটি সংবাদ মাধ্যম হোক বা বিনোদন মাধ্যম হোক, তার একটা প্রভাব পড়ে। আর যারা এসব দেখে অপরাধ করছে, আপনি খবর দেখে হোক, নাটক সিনেমা দেখে হোক, তাদের কিন্তু জানার উপায় অনেকভাবেই আছে। এসব তথ্য জানার শুধু যে সংবাদ মাধ্যম থেকে জানে বা গণমাধ্যম থেকে জানে তা তো না, তাছাড়া তাদের নিজস্ব উদ্ভাবনী চিন্তা আছে। এখন ধরেন আপনার প্রযুক্তির যে উৎকর্ষতা, প্রযুক্তির যেই সুবিধা এবং আরও অনেক বৈজ্ঞানিক আবিষ্কারের ফলে আমাদের এখনকার আধুনিক যে জীবনযাপন, তার সাথে যা কিছু যুক্ত, সেগুলো কিন্তু আপনি ভালো কাজে তো ব্যবহার করার জন্যই এসব আবিষ্কার হয়, প্রত্যেকটাই খারাপ কাজে ব্যবহার করা সম্ভব। অপরাধীরা তো সেগুলো করবেই, কৌশল তারা একটা ঘটনা দেখে শিখবে। ধরেন অপরাধ ভিত্তিক অনেক টেলিভিশন সিরিয়াল আমরা জানি ইন্ডিয়াতে হয়, বাংলাদেশে হয়, সেগুলো দেখে শেখে কিনা। এখন ওই যে বলছি যে আমি একটা অপরাধ এমনভাবে তুলে ধরবো, এমনভাবে মানুষকে জানাবো যাতে করে অপরাধের প্রতি মানুষের ঘৃণা তৈরি হয়, অপরাধের ব্যাপারে মানুষ সতর্ক হয় এবং অপরাধের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ, সংস্থা, বিচার বিভাগ যা কিছু আছে, তারা
এই কাজটা দমন করার ক্ষেত্রে, শাস্তি দেওয়ার ক্ষেত্রে, মানুষকে জীবন নিরাপদ করার ক্ষেত্রে উদ্যোগী হয়, সেইভাবে আমি প্রচার করব। এমনভাবে প্রচার করব না যাতে কিশোর গ্যাং তৈরি হয়, উঠতি বয়সের ছেলেমেয়েরা এটা থেকে দেখে এক ধরনের হিরোইজম তাদের মধ্যে আসে, সেটা তারা করবে, কিন্তু কিছু না কিছু হবে। শেষ কথা বলি, অনেকদিন আগে আমি একটা লেখা লিখেছিলাম, সেখানে হচ্ছে যে পৃথিবীর বহু দেশের গবেষণার ফল হচ্ছে এরকম, যে দেশে যখন গণমাধ্যমের ব্যাপক বিস্তার হয়, বিশেষ করে টেলিভিশন মাধ্যমের উপরে এই গবেষণাগুলো হয়েছে, সেই বিস্তারের প্রথম 10-15 বছরে অপরাধের উপর একটা বড় ধরনের প্রভাব পড়ে। এরপরে নানান প্রক্রিয়ার মধ্য দিয়ে সেগুলো হয়তো নিয়ন্ত্রণ করা হয়। অবশ্যই আমি ফিরবো আশরাফ ভাই, অবশ্যই এই বিষয়টি নিয়ে তো আলোচনার পুরোটাই আলোচনা করতে চাই, এবং আমি একটু চলে যেতে চাই ডক্টর তৌহিদুল হক আপনার কাছে। আমরা কারণ অনুসন্ধান করছিলাম, আপনার কাছে যদি একটু কারণ জানতে চাই। অনেকেই বলেন যে আইনের শাসনের একটা বিষয় রয়েছে, বিচারহীনতার একটা বিষয় রয়েছে, কিংবা সহজে অপরাধীর পার পেয়ে যাওয়ার একটা বিষয় রয়েছে, কিংবা মূল্যবোধের অবক্ষয়, এই বিষয়টিকেও অনেকে বলছেন কারণ হিসেবে। আপনার মতামত কি? ধন্যবাদ আপনাকে। দেখুন, আসলে এই আইনের শাসনের ঘাটতি রয়েছে, এটাকে বাংলাদেশে দুইভাবে দেখার সুযোগ আছে বা দেখতেও হবে। একটা হলো রাজনৈতিকভাবে যারা বিপরীত অবস্থানে আছেন, তারা যেভাবে বক্তব্য দিয়ে থাকেন সেটাতে এক ধরনের বক্তব্য, ওই আলোচনায় আমি যেতে চাচ্ছি না। আমরা এই জায়গা থেকে আসলে আইনের শাসনের যে যথার্থ উপস্থিতি একটা রাষ্ট্রে, স্বাধীন রাষ্ট্রে থাকা প্রয়োজন, সেই জায়গা থেকে কিছু কিছু ব্যত্যয় তো আছে, এটি অস্বীকার করার সুযোগ না। এখন ব্যত্যয়ের জায়গাটা কোথায়? প্রভাব বিস্তার করার জায়গাটা। তদন্ত থেকে শুরু করে একেবারে বিচার কার্যক্রম শেষ হওয়া পর্যন্ত এই যে ধাপে ধাপে যে অগ্রসর হওয়ার যে প্রক্রিয়াটি, এবং এই ধাপে প্রতিটি ধাপে যারা পেশাদারিত্বের পরিচয় দিয়ে, কিংবা সেখানে যে কোড অফ ইথিক্স, প্রফেশনাল যে কোড অফ ইথিক্স, তার কর্মের যে নৈতিক মানদণ্ড নির্ধারণ করে দেওয়া আছে, সেই অনুযায়ী যখন কাজের বা তার কর্মের ব্যত্যয় ঘটবে, তখনই তো আইনের শাসনের জায়গাটি নিশ্চিত হওয়ার ক্ষেত্রে একটা ঘাটতি তৈরি হবে। আমাদের এখানে কেউ কেউ বলার চেষ্টা করেন খুব মোটা দাগে কিংবা একেবারে ঢালাওভাবে, কখনো কখনো আমরা গণমাধ্যমে যখন এই খবরগুলো পাই, নেতিবাচক খবরগুলো পাই, এটা অনেকের মধ্যে সে ধারণা হতে পারে যে পুরো ব্যবস্থাটাই কি তাহলে এভাবে চলছে। নিশ্চয়ই এইভাবে তো চললে তো কোনো কিছু ওয়ার্ক করার কথা না। দু একটি ঘটনা কিন্তু এখানে কোনো ঘটনা এরকম ঘটছে, বিশেষ করে রাজনৈতিক যে মামলাগুলো, যে প্রক্রিয়াগুলো, সেই সমস্ত ক্ষেত্রগুলোতে এই ধরনের অভিযোগগুলো কিন্তু আমরা এর আগে পাই। অর্থাৎ যারা এখন বিরোধী অবস্থানে আছে, তারা যখন ক্ষমতায় ছিল তারা কিন্তু এই ধরনের কথা বলেনি, আর এখন যারা ক্ষমতায় আছে তারা যখন বিরোধী অবস্থানে ছিল তখন আর ক্ষমতায় থেকে যা বলছে তখন কিন্তু বিরোধী অবস্থানে এই কথা বলেনি। তো এই যে অবস্থার পরিবর্তন হয়ে গেলে আইনের শাসন, জবাবদিহিতা কিংবা এই প্রক্রিয়াগুলো রাষ্ট্রের জনগণের জীবন সম্পৃক্ত উপাদান বা উপকরণের নিয়ে যে রাজনৈতিক যে দৃষ্টিভঙ্গি যখন পরিবর্তন হয়ে যায়, তার মানে বুঝতে হবে তখন একটা রাজনৈতিক দলের পলিটিক্যাল কমিটমেন্টের জায়গাটাও কিন্তু পরিবর্তন হয়। আমাদের দেশের রাজনীতিতে আমরা তো আজকে অপরাধ নিয়ে আলোচনা করতে বসেছি, এই বলা যেতে পারে কোড আনকোড শীর্ষ সন্ত্রাসী বলতে আমরা যা বুঝি, এর কিন্তু একটা রাজনৈতিক কদর আছে। সেটা সক্রিয় রাজনৈতিক দলগুলো যারা, উভয় দলই সেই কদরটা আছে, কিন্তু প্রকাশ্যে হয়তো কি কেউ স্বীকার করবে না, কিন্তু এর তো একটা চর্চার জায়গাটা তো আমরা দেখি। এবং এই যে আমাদের এখন যে অপরাধের যে চিত্র, সেই অপরাধের চিত্রের আমরা এটা তো শুরুতেই আলোচনা করলাম, আপনি নিশ্চয়ই একমত হবেন যে সেটি এক একটি অপরাধের পিছনের কারণ কিংবা অপরাধ সম্পাদনের ক্ষেত্রে যে কর্মপ্রক্রিয়া, সেগুলো তো আলাদা আলাদা আছে। কোনো একটি রাষ্ট্রে যখন ক্ষমতা এবং অর্থের মধ্যে সমন্বয়হীনতা কিংবা অব্যবস্থাপনা খুব বড় আকার ধারণ করে, তখন এই ধরনের অপরাধগুলো কিন্তু বেশি হয়। অর্থাৎ যে বিভৎস যে অপরাধ আমরা বলছি, অথবা টার্গেট কিলিংয়ের যে প্রসঙ্গ, সেই প্রসঙ্গগুলো খুব বেড়ে যায়। কিংবা যাদের মধ্যে এটা তো মনে করার কোনো কারণ নাই যে বাংলাদেশের তরুণদের মধ্যেই শুধু অ্যাডভেঞ্চার মুড আছে অথবা হিরোইজম আছে, বিশ্বের আর কোনো 18 বছরের নিচে যারা তরুণ আছে তাদের মধ্যে হিরোইজম নাই, অ্যাডভেঞ্চার মুড নাই। এটা তো ব্যাপারটা তো এরকম না। তাহলে আমাদের এখানে এসে তরুণদের একটা অংশকে আমরা এই অপরাধ প্রবণতার সাথে যুক্ত হতে দেখলাম কেন? এবং সেই অপরাধের সাথে যুক্ত হওয়ার ক্ষেত্রে এই একটা রাজনৈতিক সম্পৃক্ততা, কোড আনকোড বড় ভাই বলে একটা শব্দ কিন্তু আমরা পরিচিত, এবং সেই বড় ভাইয়ের একটা
মানে বলা যেতে পারে অন্যতম একটা পরিচয় হলো তিনি কোনো না কোনোভাবে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত, তার একটা রাজনৈতিক পরিচয় আছে, অথবা তিনি ক্ষমতাবান, ব্যবসা বাণিজ্য পরিচালনার ক্ষেত্রে তার একটা লাঠিয়াল বাহিনী, যেটাকে আমরা আমাদের ভাষায় বলি এখন বডিয়াল, যে মানে তাকে রক্ষা করা, তার ব্যবসা বাণিজ্য রক্ষা করার জন্য একটা বডিয়াল বাহিনী অথবা লাঠিয়াল বাহিনীর প্রয়োজন হয়। তার মানে এখানেও কিন্তু সেই জায়গাগুলো এসে দেখছি। এবং ওই যে কিশোরদের কথা আমরা বলছি, তাদের অধিকাংশ কোন শ্রেণীর কিশোর? একেবারে অর্থের বিচারে প্রান্তিক অবস্থায় যে পরিবারগুলো রয়েছে, সেই পরিবারগুলো, সেই স্কুলে যাচ্ছে না, তার কোনো কাজের ব্যবস্থা নাই, তার পরিবারের সদস্যদের মধ্যে যে একটা সৌহার্দ্যপূর্ণ যে সম্পর্ক সেটি নেই, অভিভাবকের কথা সে শুনছে না, কিংবা তার খাবারের অনিশ্চয়তা রয়েছে। এরা তো, এবং সাথে যখন একটা ডিভাইস থাকে যেভাবে সংগ্রহ করছে অথবা ক্রয় করছে, যে প্রক্রিয়া সামাজিক বৈষম্যের বিষয়টি আছে, বৈষম্য, সেটাই আমি বলছি যে যখনই এই বঞ্চিত সংখ্যাটা যখন বেড়ে যাবে, তারা কিন্তু কোনো না কোনোভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। আমি একটা গবেষণা করেছিলাম যে একজন কিশোর এই অপরাধ প্রক্রিয়ার সাথে যে জড়ালো কিশোর গ্যাংয়ের ক্ষেত্রে, সেক্ষেত্রে একটা কেস স্টাডি, সেটা আমি তার চুম্বক কথাটা বলছি, তিনি আমাকে, ওই কিশোর আমাকে বলল যে আগে তো আমাকে সবাই তিরস্কার করতো, ঘৃণা করতো, আমাকে কোথাও আমি দাঁড়ালে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিত। আমি যখন অপরাধের সাথে সম্পৃক্ত হলাম, আমি আসা মাত্রই আমার একটা জায়গা তৈরি হয়ে গেল। তার মানে এই জায়গাটা তো আমরা প্রত্যাশা করছি না, এভাবে কারো সামাজিক জায়গা হোক বা অবস্থান হোক, সোশ্যাল পজিশন হোক, সেটা কিন্তু আমরা প্রত্যাশা করছি না। তার মানে আমি সমাজের মধ্যে মানুষের যে সোশ্যাল স্ট্যাটাস কিংবা তার যে অবস্থার পরিবর্তনের জন্য যে সুযোগ সুবিধার ক্ষেত্রে যে ভারসাম্যতা আনয়ন করা প্রয়োজন, এই জায়গাতে কিন্তু আমরা নজর না দিয়ে আমরা শুধু অসুখের মূলে না গিয়ে শুধু সিমটমস বা লক্ষণকে যদি মানে বলা যেতে পারে প্রশমিত করে যদি অসুখকে সারাতে চাই, তখন কিন্তু আসলে সেই অসুখ কিছুদিনের হয়তো ঘাপটি মেরে থাকবে, সাময়িক হবে, কিন্তু সেটা কোনো না কোনো ভাবে সেটা কাজ করবে। আমি যদি আরেকটু যুক্ত করি, সেটা হলো যে আপনি যে কেস স্টাডিটা দিলেন, সেটা হচ্ছে একেবারে ধরেন নিম্নবিত্ত, মানে একেবারে প্রান্তিক পর্যায়ে যারা আছে, যাদের মধ্যে এই সামাজিক বৈষম্যটা আছে বা অর্থনৈতিক যে সংকট, যে আর্থিক সংকট, সেই বিষয়টা আছে, শিক্ষাহীনতার বিষয়টি রয়েছে, সেইখানকার অপরাধের যে চিত্র সেটা আপনি তুলে ধরলেন। উচ্চবিত্তের মধ্যে কি অপরাধ প্রবণতা নাই? আমরা তো মাদক সংশ্লিষ্ট যে অপরাধগুলো, সেগুলো বেশিরভাগই তাদের মধ্যেও দেখি। আমি একটা বিরতি নেই, বিরতি নিয়ে এসে অবশ্য এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই যে অপরাধ প্রবণতা বৃদ্ধিতে আসলে মাদক এইটি আসলে কতখানি দায়ী। একটা বিরতি নিয়ে জুলফিকার স্টিল প্রেজেন্স ডিবেট টুনাইটে সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন জুলফিকার স্টিল প্রেজেন্স ডিবেট টুনাইট। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। অপরাধ বাড়ছে, এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করছি এবং সাম্প্রতিক সময়ে যে অপরাধের ধরনগুলো আমরা দেখছি, সেই অপরাধের ধরনগুলো নিয়ে আমাদের আলোচকরা আজকে আলোচনা করছেন। কেন বাড়ছে অপরাধ এবং অপরাধ কমে না কেন, পুলিশের ভূমিকা কি, বেশ কিছু কারণ বেরিয়ে এসেছে। আমি যদি একটু আশরাফ ভাইয়ের কাছে অংশে চলে যেতে চাই। আশরাফ ভাই, ডক্টর তৌহিদুল হক বিভিন্ন শ্রেণীর অপরাধের জায়গাগুলো তুলে ধরেছেন। তিনি নিশ্চয়ই উচ্চবিত্তের মধ্যে যে অপরাধ প্রবণতা আছে সেই জায়গাটিও তুলে ধরবেন, আপনিও বলবেন। আমি একটু জানতে চাই, আইনের শাসনের কথা বলছিলাম, বিচারহীনতার কথা বলছিলাম, মূল্যবোধের অবক্ষয়ের কথা বলেছি আমরা, শিক্ষাহীনতার কথা বলেছিলাম, মাদকেরও কথা বলেছিলাম। আসলে সব কিছু মিলিয়ে অপরাধ বৃদ্ধিতে এই বিষয়গুলো সহায়ক ভূমিকা পালন করে, এমনটাই সকলে বলেন। আপনার মতামত? আপনি যেসব কারণ উল্লেখ করলেন প্রত্যেকটাই অপরাধ হওয়া, অপরাধ বাড়া, অপরাধ নিয়ন্ত্রণ করতে না পারার ক্ষেত্রে। যেমন ধরেন যে কোনো অপরাধের ক্ষেত্রে এই যে আইনের প্রয়োগ, মানে বিচার করা, শাস্তি দেওয়া, আইনের আওতায় আনা, এগুলো হচ্ছে একটা উপায়। বিশেষজ্ঞরা বলেন, উনিও নিশ্চয়ই একই কথা বলবেন, এটি হচ্ছে অপরাধ দমন বা নিয়ন্ত্রণের একটা উপায় হচ্ছে আইন, বিচার, শাস্তি। আরও যতগুলো উপায় আছে, যে নীতি নৈতিকতার কথা উনি বলছিলেন, পারিবারিক মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ, সামাজিক সচেতনতা এবং সমাজের নানান শ্রেণী পেশার মানুষের যে ভূমিকা, একেবারে পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত সব ক্ষেত্রে, সেই বিষয়গুলো যথেষ্ট কার্যকর না হওয়ার কারণে শুধুমাত্র আইন দিয়ে, বিচার করে, শাস্তি দিয়ে আপনি অপরাধ দমন করতে পারবেন না, অপরাধ কমাতে পারবেন না। এবং এই যে একটা উপায় বললাম, এটা যে শাস্তির মাধ্যমে, আইন প্রয়োগের মাধ্যমে, বিচারের মাধ্যমে আপনি অপরাধ দমন করবেন, এটিও বাংলাদেশে যথেষ্ট ভালো মানের না।
আমাদের বিচার ব্যবস্থা, আমাদের বিচার প্রক্রিয়া, আমাদের তদন্ত প্রক্রিয়া, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা এবং এই সব কিছুর উপরে অপরাধীদের যে কর্তৃত্ব প্রভাব। যেমন ধরেন আমরা 80 দশকের শেষের দিকে আমি যখন সাংবাদিকতা শুরু করি তখন একটা কথা শুনতাম, রাজনীতির দুর্বৃত্তায়ন। এই শব্দ দুটি বা এই কথাটা তখন শুধু বাম রাজনৈতিক দলেরা বলত, এর বাইরে নাগরিক সমাজের কেউ কেউ বলতো। এখন এটা ব্যাপক হারে আলোচনা হয় এবং গত 30-35 বছরে এটি নিয়ে অনেক কথা হয়েছে। এখন রাজনীতির দুর্বৃত্তায়ন তখন হয়তো আংশিক বা কখনো কখনো শাসক শ্রেণীর ক্ষেত্রে হয়তো এই কথাটা প্রযোজ্য হতো, আবার বিরোধী দলের থেকেও কিন্তু দুর্বৃত্তায়ন করা সম্ভব। বিরোধী দলের যে রাজনৈতিক ক্ষমতা বা তারা যখন নির্বাচিত হন, সংসদে থাকেন, তাদের একটা আপনার সাংবিধানিক ক্ষমতাও থাকে, তার মাধ্যমে চাইলে তারা তাদের পরিসরে দুর্বৃত্তায়ন করতে পারে। কিন্তু যারা শাসক শ্রেণী দেশ পরিচালনা করে, সরকার থাকে, তাদের এটা বেশি থাকে। গত এই 30 বছর বা গত 10 বছর বা গত 15 বছরে বাংলাদেশ যেই জায়গায় এসে দাঁড়িয়েছে, এখন রাজনীতির দুর্বৃত্তায়ন বললে এই বাস্তবতাটা পুরোপুরি বোঝানো যাবে না। আপনাকে বলতে হবে যে আসলে এটা রাষ্ট্রের দুর্বৃত্তায়ন হচ্ছে। আপনি বলবেন রাষ্ট্রের দুর্বৃত্তায়ন কেমনে হয়? কারণ রাষ্ট্রীয় যত শক্তি আছে, রাষ্ট্রের যত ক্ষমতা আছে, রাষ্ট্রের যত সংস্থা আছে, রাষ্ট্রের যত কর্তৃত্ব আছে, তার মধ্য দিয়ে যখন সেটাকে ব্যবহার করে যখন অপরাধ হয়, দুর্বৃত্তপনা হয়, তাহলে তো রাষ্ট্রকে দুর্বৃত্তায়নের চেষ্টা আমরা করছি। আর রাজনীতি তো এখন মানে সুস্থ রাজনীতি পুরোপুরি কখনোই হয়তো ছিল না। এখন যে রাজনীতি আমরা দেখছি গত 10-15 বছর ধরে, এইখানে তো রাজনীতি নাই, রাজনীতির নামে আছে হচ্ছে দুর্বৃত্তপনা, অপরাধ, দুর্নীতি এবং যে কোনোভাবে হোক রাজনৈতিক আবরণে, রাজনৈতিক পরিচয়ে, রাজনীতির নামে, রাজনীতির আড়ালে সব ধরনের অপরাধ করা হচ্ছে এবং সেই অপরাধগুলো করতে পারছে শুধুমাত্র এই রাজনীতির কারণে, কেউ পরোক্ষভাবে, কেউ প্রত্যক্ষভাবে। এবং এই যে রাজনীতির নামে যে অপরাধ, সেটাকে পুরস্কৃত করা হয়। আপনি বলেন যে ক্ষমতাসীন দলের কেউ যদি কোনো অপরাধ করে, তাকে রাষ্ট্র, প্রশাসন, সরকার, আমাদের যা কিছু আছে, বিচার ব্যবস্থা, আইনের প্রয়োগ, সব ক্ষেত্রে আমরা কি দমন করি, শাস্তি দেই? কালে ভদ্রে দুই একটা দেখাতে পারবেন উদাহরণ। বেশিরভাগ ক্ষেত্রেই প্রশ্রয় দেওয়া হয়, পৃষ্ঠপোষকতা করা হয়, তার কারণে এটা বাড়ছে। এবং সব কিছু লক্ষ্য থাকে, এই যে রাজনীতির নামে, রাজনীতির আড়ালে, রাজনীতির আপনার কি বলে আবরণে যা কিছু করছি, তার উদ্দেশ্য থাকে হচ্ছে দুর্নীতি করা, দুর্বৃত্তপনা করা, অর্থ সম্পদ আপনার অর্জন করা বেআইনিভাবে এবং দেশের অনিষ্ট করা, মানুষের ক্ষতি করা। এই কাজগুলি তো আমাদের চলছে। ফলে আপনি এত বড় পরিসরে যখন আপনি অপরাধ দেখেন, তখন ছোটোখাটো অপরাধ, খুন খারাপি, ছিনতাই, এগুলো হয়তো আমলে নেওয়ার মতো না। এখন যদি আপনি বলেন যে যেই কারণে এই আলোচনাটা এখন আসছে, এমপি আনারকে হত্যা করা হলো, তিনি 3-3বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তার যেই তথ্য এই হত্যাকাণ্ডের পরে জানা গেল, তার যে অতীত, তিনি এর আগে কি করতেন, একসময় সর্বরা পার্টি করতেন, তারপরে বিএনপি করতেন, তারপরে আওয়ামী লীগে এসেছেন, 3-3বার আওয়ামী লীগের এমপি হয়েছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, উনি যদি ভালো মানুষ এবং জনপ্রিয় না হতো তাহলে কি 3বার আমরা মনোনয়ন দিতাম, তাহলে কি 3বার উনি পাশ করতেন? যে 3বার উনি পাশ করেছেন, ওই 3টে ইলেকশন নিয়েই তো হাজারো প্রশ্ন আছে। ওই নির্বাচনে পাশ করা জনপ্রিয়তা নিশ্চিত করে না। আর এই যে পরপর 3বারের বা এর আগের ক্ষেত্রেও হয়তো কম প্রযোজ্য, যে কারা মনোনয়ন পায়, যাদের অর্থের জোর আছে, যাদের ক্ষমতা আছে, যারা আপনার টাকা পয়সা খরচ করতে পারবে, টাকা পয়সা দিয়ে দলকে, জনগণকে, ভোটারকে, প্রশাসনকে, সব কিছুকে নিয়ন্ত্রণ করতে পারবে, তারাই তো এগিয়ে থাকেন, তারাই মনোনয়ন পান, তারাই পাশ করেন, তারাই এমপি হন। তো সেই জায়গায় তার যেই ব্যবসা বাণিজ্য, অবৈধ আপনার কাজ কারবারের তথ্য বেরিয়ে এসছে, তার মাধ্যমে তার তো ব্যাপক ক্ষমতা ছিল, সেই ক্ষমতাটাকে তিনি রাজনীতিতে কাজে লাগিয়েছেন। অবশ্যই আমি 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 ওই আগের বিষয়গুলোর সাথে ডক্টর তৌহিদ আমি আরেকটু যুক্ত করে দিতে চাই। নাজমুল আশরাফ যেমনটা বলেছেন, সেই হিসেবে যদি ক্ষমতা এবং রাজনীতি এই দুটিকেও আমরা নিয়ামক হিসেবে ধরি, এটা তো ধরা যায় না কি মানে আগেরগুলোর সাথে। প্লিজ। ধন্যবাদ আপনাকে। আপনি এর আগে একটি প্রশ্ন রেখেছিলেন যে উচ্চবিত্ত পরিবারের সন্তানরা অপরাধ করছে কিনা। হ্যাঁ, তারাও অপরাধ করছে, কিন্তু তাদের ধরনগুলো ভিন্ন। তাদের যে ভাষায় যে আসলে তারা যে কাজগুলো করছে বা অপরাধগুলো করছে, সেটা হলো উপভোগ কেন্দ্রিক অপরাধ অথবা নিয়ম ভঙ্গ করা। ধরুন বারে যাচ্ছে, মাদক গ্রহণ করছে, সেক্সুয়ালাইজেশনের বিষয় আছে,
জিএফ বিএফ কালচার আছে, মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের প্রসঙ্গ রয়েছে, কিংবা রেসিংয়ের একটা প্রসঙ্গ রয়েছে, কিংবা উদ্ভট কোনো পোশাক যেটা আমার সংস্কৃতির সাথে সমাজ বাস্তবতার সাথে যায় না, সেগুলোকে তারা চ্যালেঞ্জ করছে, অথবা পিতামাতার যে আদেশ বা নির্দেশ অথবা ফ্যামিলি ডেমোক্রেসি বলতে আমরা যা বুঝি সেই ব্যাপারগুলোকে তারা খুব একটা বেশি তোয়াক্কা করে না। এবং অর্থের মধ্য দিয়ে তাদের যে সমাজে যে দাপট তৈরি হয়েছে সেই দাপট কেন্দ্রিক একটা জীবনযাপন তারা করতে চায়। সেইটা করতে গিয়ে কখনো সোশ্যাল কোড বা লিগ্যাল কোড যখন ভায়োলেট তারা করে, এটা নিয়ে তাদের খুব একটা বেশি মাথা ব্যথাও নেই। এরা সমাজের উচ্চবিত্ত বলে এদের ব্যাপারে খুব একটা বেশি আমাদের পক্ষ থেকেও কিন্তু খুব একটা বেশি আমরা দেখি না, কারণ করতে গেলে নানাভাবে সেখানে প্রভাব বিস্তারের বিষয় আসে। এখন বিষয় হলো যে আমাদের এখানে এই অপরাধের যে প্রসঙ্গ নিয়ন্ত্রণ করতে গেলে আমার লিগ্যাল প্রোটেকশনে তো আমাকে যেতেই হবে। যখন একটা চিত্রটা খুবই ভয়ানক হয়ে যাবে অথবা বিভীষিকাময় হয়ে দাঁড়াবে, স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রে একটা বড় অন্তরায় হিসাবে দাঁড়াবে, তখন তো লিগ্যাল প্রোটেকশন এবং সেটি কঠোর একটা প্রয়োগের জায়গাটি। কিন্তু আমার লিগ্যাল প্রোটেকশন ছাড়াও যেটাকে আমরা বলি নন লিগ্যাল প্রোটেকশন, অর্থাৎ সোশ্যাল এবং কালচারাল সামাজিক সাংস্কৃতিক যে এনগেজমেন্ট মানুষকে, এই জায়গাটা কিন্তু আমাদের খুব দুর্বল হয়ে পড়েছে। এবং এটা আমি একটা লাইনে বলে আপনার দ্বিতীয় প্রশ্নের আলোচনায় আসতে চাই যে আসলে আমাদের রাষ্ট্রের জনগণকে নিয়ে কি পরিকল্পনা আমি একজন নাগরিক হিসাবে বুঝতে পারি না। যে রাষ্ট্র আমাকে কি হিসাবে দেখতে চায়, আমাকে কিভাবে প্রস্তুত করতে চায়, বা আমার প্রস্তুতি পর্বটা কেমন হবে, বা একজন নাগরিক হিসাবে আমার দায়িত্বের জায়গাটাও কেমন হবে, বা ভবিষ্যতে আমার জীবন রেখাটাও কিভাবে প্রস্ফুটিত হবে। এই জায়গাতে আমি মনে করি, আমার ব্যক্তিগত উপলব্ধি, সেটি ভুল হতে পারে, একটা যথেষ্ট একটা এখানে একটা ভারসাম্যহীনতার মধ্যে আসলে আমরা আছি। কারণ আমাদের এখানে রাষ্ট্র যখন তেল মাথায় তেল দেওয়ার অবস্থা আমরা বলতে যা বুঝি, সেরকম একটা অবস্থা যখন তৈরি হয়ে যায়, তখন বুঝতে হবে রাষ্ট্র একটি শ্রেণীর প্রতিনিধিত্ব করছে। এর সাথে আপনি ক্ষমতা এবং রাজনীতির প্রসঙ্গটা আপনি নিয়ে আসলেন। যদি নিয়ে আসি তখন আপনি দেখা যাবে এই যে সংসদ সদস্য আনার হত্যাকাণ্ডের প্রসঙ্গে আপনি যদি পলিটিক্যাল প্রসেসের নমিনেশনের প্রসেস অনুযায়ী বলেন, তাহলে তো খুবই ঠিক আছে, একজন জনপ্রিয় ব্যক্তিকেই নমিনেশন দেওয়া হয়েছে। কিন্তু নাজমুল আশরাফ ভাই যে প্রশ্নটি উত্থাপন করলেন, এটি যৌক্তিক যে তিনি জনপ্রিয় হলেন কিভাবে, এই জায়গাটা কিন্তু আমরা খোঁজার চেষ্টা করি না। যদি সেই জনপ্রিয় হওয়ার পেছনের যে উৎস যদি খুঁজে জনপ্রিয়তার মাপকাঠি নির্ধারণ করা হতো, এর তো কোনো ধরনের জনপ্রতিনিধি হওয়ারই সেই সুযোগটি থাকার কথা না। সেখানে তিনি একবার নয়, তিনবার কিন্তু তিনি সংসদ সদস্য হয়েছেন। তাহলে কি এভাবে যারা জনপ্রিয় হন বা হয়েছেন বা হবেন, তারা কি ক্ষমতা, অর্থ এগুলো দিয়ে যারা এই জনপ্রিয়তার মাপকাঠি নির্ধারণ করেন, তাদেরকে কি আসলে মন গলানোর চকলেট খাওয়ান কিনা, সেটা আমার একটা প্রশ্ন তো থেকেই যায়। যে তাদের হয়ে যারা এটাকে নির্ধারণ করেন, তারা কিভাবে সেই কথাগুলো বলেন। কারণ আমরা যতটুকু জানি বা যতটুকু বোঝার চেষ্টা করি, সেটি সাংবিধানিক প্রেক্ষাপটে বলুন, আইনি প্রক্রিয়া, সামাজিক ব্যবস্থা, কিংবা আমার জীবন প্রক্রিয়ার ক্ষেত্রে বলুন, যে গণতন্ত্র, নির্বাচন, রাজনীতির যে অর্থ, সেটি তো আমরা এর একটা ইউনিভার্সাল একটা ব্যাখ্যা রয়েছে। কিন্তু আমার কাছে মনে হয় বাংলাদেশে এসে এই শব্দগুলো বা এই ব্যবস্থাগুলো পথ হারিয়েছে। এখন সেটি তো শব্দগুলো এসে পথ হারায়নি, আমরা তাকে ভুল পথে পরিচালিত করেছি। এই যে পরিচালিত করার কারণেই ক্ষমতা কারো কারো কাছে ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে, আবার ক্ষমতা কারো কারো কাছে একেবারে খুব আদুরে বিষয়বস্তু হয়ে দাঁড়াচ্ছে। কারণ ক্ষমতা তাকে বা একজন ব্যক্তিকে নানা দিক থেকে ভালো রাখছে, সেটি সকল দিক থেকে চিন্তা করতে পারেন। আবার এই ক্ষমতার সাথে অর্থবিত্তের একটা সম্পর্ক তৈরি হলো, এবং অনেকেই মনে করেন, এটা হয়তো আপনি বলতে পারেন যে পারসেপশন হয়ে যেতে পারে, দু একজনের ক্ষেত্রে এই সংখ্যাটা অনেক, যে মনে করেন প্রচুর অর্থ থাকলে ক্ষমতাকে পারচেজ করা যায়। এই যে ক্ষমতা, রাজনীতিকে যে ক্রয় করা যায়, এই মনস্তত্ত্ব যখন কোনো একটা শ্রেণীর মধ্যে তৈরি হবে, তখন বুঝতে হবে আমাদের পরিচালিত গণতান্ত্রিক আদর্শ, তার প্রেক্ষাপটে জনগণকে মূল্যায়ন করা এবং সামাজিক এবং সাংস্কৃতিক যে মূল্যবোধের যে চর্চা, সেই চর্চাটা ঠিক মতো হচ্ছে না। তারই বহিঃপ্রকাশ হিসাবে আমরা অপরাধগুলো দেখছি, কালোবাজারি দেখছি, টার্গেট কিলিং দেখছি। আমার বয়সে তরুণ তারাও অপরাধপ্রবণ হয়ে পড়ছে, এবং ঠুনকো কারণ হিসেবে খুবই মাইনর, সেক্ষেত্রেও দেখা যায় হাজব্যান্ড ওয়াইফকে বা ওয়াইফ হাজব্যান্ডকে অথবা বাবা সন্তানকে খুব মেরে ফেলছে। প্রতিবেশীকে উচিত শিক্ষা দেওয়ার জন্য নিজের সন্তানকে পর্যন্ত হত্যা করছে। এই কারণটা তৈরি হলো কেন? কারণ আমরা
একটা কাঙ্ক্ষিত জীবন ব্যবস্থাকে টার্গেট বা গোল হিসাবে সামনে রেখে আমি আমার জনগণকে প্রস্তুত করতে পারছি না। সুতরাং জনগণ যেভাবে সেই ভাগ বাটোয়ারা কেন্দ্রিক মনস্তত্ত্ব তো জনগণের মনোজগতেও তো প্রভাব বিস্তার করে, এই প্রভাবটা কিন্তু এখন কোড আনকোড একটা খাই স্বভাব পেয়েছে। আমি শব্দটা বলছি কোড আনকোড, কারণ এটি আমি একাডেমিকভাবে ব্যবহার করতে চাই না, কিন্তু আচার আচরণ দেখলে কারোর মধ্যে সেই প্রবণতাই কিন্তু জাগ্রত হয় আমাদের মনে, যে প্রবণতা বা মানসিকতার জায়গাটা সেটা হচ্ছে না, তখন সেটা আসলে অপরাধের মাধ্যমে সেটা অর্জনের অবৈধ প্রতিযোগিতার মধ্যে দিয়ে কোনো কিছু না পায়, তার মধ্যে প্রতিশোধ স্পৃহা আবার জাগ্রত হয়েছে। আমি আসলে সময় তো একেবারে শেষ হয়ে যাচ্ছে, আমি একটু খুব সংক্ষেপে দুজনের কাছে এই সংকট থেকে উত্তরণের উপায় জানতে চাই। আসলে কি আদৌ কি সম্ভব কিনা এই সংকট থেকে উত্তরণের উপায়? অনেক বড় উত্তর। সংক্ষেপে যদি বলি যে আমাদের দেশে রাজনীতি সবচেয়ে লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে, যার কারণে রাজনীতিবিদরা রাজনীতিতে নাই বা তারা একেবারে প্রান্তিক অবস্থানে চলে গেছেন। কিছুদিন পরে রাজনীতিবিদ খুঁজে পাওয়া যাবে না রাজনীতিতে, সব পাওয়া যাবে হচ্ছে ব্যবসায়ী, অসৎ ব্যবসায়ী এবং দুর্বৃত্ত, অপরাধী, খারাপ মানুষ। এবং তারা রাজনীতিতে আসছে তাদের অপরাধ প্রবণতা সহজে চালিয়ে যাওয়ার জন্য এবং তার মধ্য দিয়ে অর্থ সম্পদ অর্জন করার জন্য। এখন আমরা একজন মানুষকে মেরেছে, নিশ্চয়ই এটা একটা অপরাধ। এক্ষেত্রে অপরাধের যে প্রভাব সেটি এক বা একাধিক ব্যক্তি বা পরিবার বা একটা গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ। যারা রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করছে, দুর্নীতি করছে, পাচার করছে, দখল করছে, তাদের চেয়ে বড় অপরাধ তো আর কেউ করে না। তারা গোটা রাষ্ট্রকে, গোটা জনগোষ্ঠীকে, গোটা দেশটাকে তারা ক্ষতিগ্রস্ত করেছে। সেই মানুষগুলোকে আমরা বিচারের আওতায় আনছি না, তাদেরকে আমরা সামাজিকভাবে ঘৃণাও করছি না। তারা দাপটের সাথে আছেন, তারা রাষ্ট্রের চেয়ে অনেক বেশি শক্তিশালী। রাষ্ট্র তাদেরকে নিয়ন্ত্রণ করে না, তারা রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করেন। এই যে রাজনীতি চলছে আমাদের, এই রাজনীতি যদি আপনি বন্ধ না করেন, দমন না করেন, নিয়ন্ত্রণ না করেন, সেই রাজনীতি থেকে বেরিয়ে আসার জন্য যদি জাতীয় ঐকমত্য না হয়, বড় রাজনৈতিক দলগুলো যদি সেই উপলব্ধি থেকে এই রাজনীতির গতি পরিবর্তনের চেষ্টা না করেন, তাহলে বাকি সবাই মিলে চেষ্টা করলে কোনো লাভ হবে না। অসংখ্য ধন্যবাদ নাজমুল আশরাফ। আমি একটু ডক্টর তৌহিদুল হক আপনার কাছে শেষটুকু শুনে যেতে চাই। অসংখ্য ধন্যবাদ। মোটা দাগে বলছি, যেহেতু আমাদের সময় স্বল্পতা আছে, আইনের শাসনের কিন্তু বিকল্প নেই। আমরা যেভাবেই বিষয়টিকে দেখার চেষ্টা করি, এর একটা প্রয়োগটাকে খুব স্বচ্ছ এবং জবাবদিহিতার মধ্যে আনা প্রয়োজন। দ্বিতীয়ত হলো, আমাদের সমাজের বা প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ে যোগ্য লোকের যে কদর অথবা যে মূল্যায়ন, সেটি কিন্তু অনেকটাই কমেছে। একেবারে রাজনৈতিক পরিচয় কিংবা প্রভাবের ভিত্তিতে এই জায়গাগুলো যখন হয়, তখন এই অবস্থাটা তৈরি হয়, সৎ লোকের, হ্যাঁ ওকে, সৎ যোগ করা যেতে পারে বা করা উচিত। তো তখন সে তার মতাদর্শ অনুযায়ী সে কিন্তু একটা ভাগ বটোয়ারা বলুন অথবা একটা দৃষ্টিভঙ্গি মিলে ধরার চেষ্টা করে। এর পাশাপাশি আমাদের রাজনৈতিক পরিচয় বা ক্ষমতাটা এই মুহূর্তে সবচেয়ে অপরাধের জায়গাগুলো বেশি তৈরি করছে। অর্থাৎ কোনো রাজনৈতিক দলকে এই কমিটমেন্টের জায়গাটা নিশ্চিত করতে হবে। যেমন এখন উপজেলা নির্বাচন চলছে, আমি অসংখ্যবার মিডিয়াতে বলেছি, যেহেতু কিশোর অপরাধের একটা একেবারে কোট আনকোট রমরমা অবস্থা বা ভয়াবহ অবস্থা বলতে যা বোঝায় সেটি চলছে। তো সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর কাছেই আমাদের তো এই আবেদনটি তো থাকতেই পারে, যেহেতু পলিটিক্যাল দলগুলো বলছে অপরাধের ক্ষেত্রে জিরো টলারেন্স, তারা মাদকের ব্যাপারে জিরো টলারেন্স। এখন শব্দটা শুনতে যতটা ভালো লাগে, প্রয়োগ করলেন আরও বেশি ভালো লাগবে। তো আমার আবেদনটি ছিল, যারা প্রার্থী হয়েছেন বা হতে চান, সেটি তাদের কোনো না কোনোভাবে মতাদর্শগত থাকলে সেটি নির্বাচন কমিশনকে জানিয়ে বা কোনোভাবে এই কিশোর গ্যাং লালন পালন করার কারণে তার যে রাজনৈতিক বা নির্বাচন করার বিষয় থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। এরকম যদি দু একটি দৃষ্টান্ত বা উদাহরণ তৈরি করা যেত, কিছুটা হলেও কিন্তু পরিবর্তন আসতো। আর নাজমুল আশরাফের সাথে আমি একমত যে আসলে একপক্ষীয় চেষ্টার মধ্যে দিয়ে অপরাধ মুক্ত হবে না। আর কোনো দেশই অপরাধ মুক্ত বলতে আমরা যা বুঝি, একেবারে ক্রাইম ফ্রি কান্ট্রি বলতে যা আমরা বুঝি, সেটি কখনো হবে না। কিন্তু অপরাধ হবে, কিন্তু যার মাত্রা যাতে সহনশীল থাকে। এইভাবে টার্গেট কিলিং যদি হয়, হত্যা করে 80 টুকরার তৈরি করা হলো, পুড়িয়ে দেওয়া হলো অথবা হাড় থেকে মাংসকে আলাদা করা হলো, যে এগুলো কিন্তু বিভৎস এবং প্রতিশোধ স্পৃহা কি পরিমাণ তৈরি হলে এই ধরনের হত্যাকাণ্ড বা অপরাধ প্রবণতা তৈরি হয়। এবং এই মানুষগুলোকে আমরা সমাজ যেভাবে চেনে অথবা পরিচিত সমাজের মধ্যে, এবং তাদের যে রাতের বলুন অথবা এর মানুষের পরিচয়ের বাইরে তাদের যে কর্মকাণ্ডের যে পরিচয় বা পরিচিতি বা কর্মচাঞ্চল্য, যেগুলোকে আমরা বলি অপরাধমূলক কর্মচাঞ্চল্য, সেগুলোকে তো আসলে আমাদেরকে ভাবিয়ে তুলছে। সেই ভাবনার জায়গাটা হলো যে আমি যাকে নেতা মানছি বা যে আমার
জনপ্রতিনিধি বা আমার যে নেতৃত্ব দিচ্ছেন সংসদে অথবা স্থানীয় পর্যায়ের সরকারের বিভিন্ন পর্যায়ে আসলে তার নেতা হওয়ার যোগ্যতার সেই আদর্শিক মাপকাঠি আছে রাজনীতির উপর কি না, থেকে মানুষের আস্থা সেই উঠে যায়। আস্থা উঠে যাচ্ছে। যেমন আমাদের ভোটারের হার নিয়ে কিন্তু প্রতি নির্বাচনের পরে কিন্তু অসংখ্যবার কথা হয়, কিন্তু এটি কিন্তু ইসের কোনো একটি জাতীয় নির্বাচনের পরে সম্ভবত 14 বা 18-র পরে 18 নির্বাচনে রাজনৈতিক দলগুলো বিশেষ করে ক্ষমতাসীন দল থেকে কিন্তু বলা হয়েছিল যে তারা বিভিন্নভাবে গবেষণা কিংবা মানুষের কাছ থেকে গিয়ে জানার বা বোঝার চেষ্টা করবে, সে অনুযায়ী তারা রাজনৈতিক প্রক্রিয়া সংশোধন করবে যে মানুষ কেন ভোট কেন্দ্রে যায় না। কিন্তু এই শব্দগুলো, এই আলোচনাগুলো সেই শব্দের মধ্যেই সীমিত হয়ে আছে। এর বাস্তবায়নটা খুব আসলে প্রয়োজন, এবং সমাজ কাঠামোর যে রূপরেখা কিংবা যে বিনির্মাণ, সেই জায়গাতে সকলের অংশগ্রহণের জায়গাটি থাকা চাই। একটি শ্রেণী ক্ষমতা ব্যবহার করে অন্যায় করে এগিয়ে যাবে, আরেকটি যে ভাই যেটি বললেন সৎ এবং যোগ্য শ্রেণী পিছিয়ে যাবে, তখন কিন্তু সমাজের মধ্যে ভারসাম্য তৈরি হবে না, তখনই বৈষম্যটা তৈরি হবে এবং তখনই আসলে অপরাধের প্রবণতা বাড়বে। অসংখ্য ধন্যবাদ। আসলে সময় একেবারে শেষ হয়ে গেছে, না হলে আরো বেশ কিছু বিষয় নিয়ে অবশ্যই আপনাদের দুজনের কাছ থেকে জানা যেত। আমি আজকের মতো ধন্যবাদ জানাতে চাই ডক্টর তৌহিদুল হক এবং নাজমুল আশরাফ, দুজনকেই অসংখ্য ধন্যবাদ আজকে আমাকে সময় দেওয়ার জন্য। আর এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন, জুলফিকার স্টিল প্রেজেন্স ডিবেট টুনাইটে আপনাদেরও ধন্যবাদ। শুভরাত্রি।